গত 2 বছর ধরে স্কুল শিক্ষায় নিয়োগ নিয়ে যেটা চলছে তাতে তো অবশ্যই যারা ঘুষ টুস দেননি, যারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি হারানোটা অত্যন্ত কি বলবো, অত্যন্ত অবিচার তাদের প্রতি। যদিও এছাড়া অন্য কোনোভাবে বিচার করা সম্ভব ছিল না বলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে বারবার আদালতে শেষ পর্যন্ত এই, কিন্তু তাদের থেকেও বড় ভিকটিম হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আমরা বারবার বলে এসেছি যে সব থেকে বড় শিকার হচ্ছে স্কুলের বাচ্চারা, যারা পড়াশোনার জন্য যথেষ্ট শিক্ষক পাচ্ছে। শিক্ষা ব্যবস্থা যে ভিকটিম হচ্ছে সেটা মাথায় রেখে চন্দনবাবুর কাছে আমার প্রশ্ন হবে যে এটাকে স্কুল শিক্ষার যে মূল সমস্যা, শিক্ষক না থাকা, তার কোনো সুরাহার পথ দেখা যাচ্ছে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে কি মনে হচ্ছে চন্দনবাবু? শ্বেতদা, আবারও আলোকাদির মতো আমরা বলবো যে উইথ দ্য ফোর্থ পিলার যে প্রাসঙ্গিক বিষয়গুলোকে সামনে আনে, চর্চা রাখে, তার থেকে সরকারের কাছে যাতে এই বার্তা পৌঁছয়, সরকার যাতে অনুধাবন করে বিষয়গুলো। কিন্তু আমরা কি দেখছি, গতকাল যে পথ উলঙ্গ হয়ে, কখনো দেখিনি, কখনো শুনিও নি, শিক্ষকরা এভাবে শিক্ষকদের এভাবে বা শিক্ষাকর্মীদের এভাবে রাস্তায় নামতে বাধ্য করা এবং কোনো টলারেন্স দেখাচ্ছে না। যারা যোগ্য তারা কিন্তু এই মুহূর্তে লড়াই আছে। বুঝতে হবে তারা তাদের নিজের পাপে শাস্তি পাচ্ছেন না, অন্য কারো পাপে শাস্তিটা পাচ্ছেন, এবং এটা আমাদের একটা লজ্জা, জাতীয় লজ্জা। তাতে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে আমার প্রথম আবেদন, এই যারা 6-7 বছর চাকরি করেছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো ডিগ্রি নিয়ে এসছে, তাদের প্রতি যেভাবে জুনিয়র ডক্টরসদের প্রতি যে সহনশীলতা দেখানো হয়েছে, এমনকি মেরুদণ্ড উপহার দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারকে, কি সহ্য করা হয়েছে না? লালবাজার পর্যন্ত তাদের যাওয়ার সুযোগ করে দিয়েছে। এখানে একটা বিকাশ ভবনের সামান্য গেট, হয়তো বা দুর্বল গেট ছিল, প্রেসারে তা ভেঙে গেছে। তাদের প্রতি যে অত্যাচার, এবং পরে তাদের আন্দোলনের নানান ধাপে তারা এগোচ্ছে, কারণ যারা চাকরি হারা হয়, সমাজের যে অভিঘাত, অপমানের যে অভিঘাত তাদের উপর পড়ছে, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে অনিশ্চয়তা যে নেমে এসছে, তাতে করে তারা কিছুটা আন্দোলন করে তাদের গ্রিভেন্সটাকে এক্সপ্রেস করতে চায়, সরকারের কাছে বার্তা দিতে চাইছে। সেই আন্দোলনে যে পুলিশের সক্রিয়তা আমরা দেখেছি, সেইটা কোনোভাবে শিক্ষকদের উপর লাঠি, বুকের উপর বুট জুতো, পুলিশের বুট, কিংবা রক্তাক্ত পা নিয়ে যে ছবি আমরা দেখছি, অর্ধ উলঙ্গ অবস্থায় তাদেরকে তুলে প্রেজেন্ট ভ্যানে নামার সঙ্গে সঙ্গেই ট্রেন থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেটা তীব্র নিন্দা জানাই। এটা প্রথম কথা আমাদের। এবারে শ্বেতবাবু, আপনার প্রসঙ্গে আমি আসছি যে ভ্যাকেন্সি কত রাখার কথা সুপ্রিম কোর্ট বলেছে। 2016 সালের এসএসসি অনুযায়ী যে ভ্যাকেন্সি থাকার কথা, অর্থাৎ 26,000 সামথিং যা নিয়োগ হয়েছিল, সেই ভ্যাকেন্সি যে ডিক্লেয়ার হয়েছিল সেই সময়, তাতে যদি কিছু নিয়োগ নাও হয়ে থাকে, তাও অতিরিক্ত নিয়োগ হয়েছে। যেভাবেই হোক, সেই নিয়োগের যে ভ্যাকেন্সি ছিল, 2016 সালের যে রুলস ছিল, সেই ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে। আমার আলাদা করে যে টেন্টেডদের জন্য কিছু ভাবনা করতেই পারে না, 12% ইন্টারেস্ট নিয়ে তাদের টাকা ফেরতের কথা, তাদের ক্ষেত্রে কোন রকমের বাদ দেওয়া হয়নি, তারাও আবেদন করতে পারছে। এটা একটা ভয়ঙ্কর দিক। যারা জালি উপায়ে চাকরি পেয়েছে, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তারা এই ক্যাটাগরিতে, একই ক্যাটাগরিতে বিলং করবে, তারাও আবেদন করতে পারবে। বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন্স, কোথাও বলা হয়নি যারা, ওখানে লেখা উচিত ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা স্পেসিফিক্যালি টেন্টেড, তারা এই আবেদনটা করতে পারবেন না। সেই সেন্টেন্সটাকেই ব্যবহার করা হয়, ফলে তো তারাও আবেদনকারী হয়ে যাচ্ছে, যেটা সুপ্রিম কোর্টের মূল নির্দেশের বাইরে চলে যাচ্ছে। তেমন দেখিনি, অমান্য করা হবে এবং করিজেন্ডাম বের করে অবিলম্বে স্কুল সার্ভিস কমিশন
শিক্ষা দপ্তর তো অ্যাডভার্টাইজমেন্ট করে না, কমিশন শিক্ষা দপ্তর থেকে নির্দেশ পায় ওরা করে। সিদ্ধার্থ মজুমদার যিনি চেয়ারম্যান আছেন তার কাছে আমার আবেদন থাকবে যে তিনি যেন অবিলম্বে তিনি এই কাজটা করেঞ্জেন্ডাম করে অন্তত সেইটুকু ক্লজটাকে যুক্ত করেন। না হলে কন্টেম্পটের একেবারেই মানে আমরা সাধারণ ব্রেনে বুঝি, আইনত বিশেষজ্ঞ না হলেও, যে সুপ্রিম কোর্ট বলেছে এদের কোনোভাবে জায়গা হবে না, ওদের জন্যই কিন্তু এই যোগ্যরা মার খাচ্ছে এবং সরকার বা শিক্ষা দপ্তর ওদেরকে ছাড় দিয়ে চাইছে না, এটা পরিষ্কার বোঝা গেছে। ওদের যদি ছেড়ে দিত সরকার তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না, হয়তো রিপ্যানেল করেও সুপ্রিম কোর্টে যদি আবেদন করতো সেটা। বছর ধরে আদালতে এদের বাঁচানোর জন্যই তো আজকে এই অবস্থা, সরকার আগাগোড়া দুর্নীতিগ্রস্ত আড়াল করতে গিয়েই তো এই অবস্থা তৈরি হচ্ছে। পরপর করে সেভাবে এগিয়েছে। একবার দেখুন সিঙ্গেল বেঞ্চে একই কথা, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট থেকে আবার স্পেশাল ডিভিশন বেঞ্চ, বাগ কমিটি, সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু টেন্টেডদের ওই যে 6,000, 6,500 কি 9,000 এই সংখ্যাটাকে যদি সরকার বাদ দিত এবং উপযুক্ত শাস্তির কথা, এফআইআর কথা সরকারের পক্ষ থেকে যদি করা হতো, তাহলে পরে এই যোগ্যরা আজকে এরকম অর্ধ উলঙ্গ অবস্থায় উলঙ্গ রাজার দেশে এরকম হাঁটতে হতো না। আমাদের সেটা লজ্জাও লেগেছে একজন শিক্ষক হিসেবে, একজন প্রধান শিক্ষক হিসেবে, সংগঠনের আমাদের প্রিয় সংগঠন এসএফএইচএম এর রাজ্য নেতৃত্ব হিসাবে সত্যি সত্যি আমরা উদ্বেগের মধ্যে আছি। এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে? কারণ আমাদের আরো যারা 1000 দিনেরও বেশি গান্ধী মূর্তির পাদদেশে তারা ধর্ণা অবস্থান বিক্ষোভ চালিয়ে গেছেন, ঝড় জল শীতে গরমে তারা চালিয়ে গেছে, সেই সব ছাত্রছাত্রীরা যাদের চাকরি করার কথা ছিল তাদের অবস্থাটাকে ভাবুন। তাদের দিক দিয়ে তাকালে এই যে অলকাদি বলছেন বা ওরা যা বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে যে 35 নম্বরটা কমে 10 নম্বর, একাডেমিক জায়গাটা কমিয়ে দেওয়া হয়েছে, স্পেসটাকে বাড়ানো হয়েছে 20 মার্কস, আইবাবসী ডেমোতে 20 মার্কস দেওয়া হয়েছে, যেটা বিহার ঝাড়খণ্ডে আমাদের পাশের রাজ্যগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা যারা যাচ্ছে তারা বলছে শুধু রিটেনের মাধ্যমেই আসে, তারপর একটা কাউন্সেলিং হয়, বাকি কোনো কিছুই ঝামেলা রাখা হয়। একাডেমিকটাকে গুরুত্ব দেওয়া অন্তত যেতে পারতো। বিএড করার জন্য আলাদা কোনো নাম্বার তারা পাবে না, এটা হতে পারে। তাদের বিএড এর যা কোয়ালিটি, টিচিং এক্সপিরিয়েন্স, সবার থেকে কে লিখবে যে বাজে পড়াতো, সবাই তো তাই নিয়ে চলে আসবে। সেভাবেই যে ক্লাস নেওয়ার দক্ষতা যোগ্যতা এগুলো থাকা ভালো। আগে থেকে যদি রুলস থাকতো ঠিক ছিল। 2016 সালের রুলস এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। উড়িয়া মিডিয়াম যে স্কুলগুলো রয়েছে ব্যারাকপুর, আমাদের খড়গপুরে, সেই সব উড়িয়া মিডিয়াম স্কুলগুলোর জন্য কোনো ভ্যাকেন্সি কথা উল্লেখ নেই। তাহলে কি উড়িয়া মিডিয়াম স্কুলে পড়ানো হবে না? ব্যারাকপুরে একটি স্কুল ফোন করে বলছে তার 8টা ভ্যাকেন্সি রয়েছে, 8টা ভ্যাকেন্সির একটা উল্লেখ হয়নি। খড়গপুরে রয়েছে, আরো বিভিন্ন জায়গায় উড়িয়া মিডিয়াম, আরো অন্যান্য মিডিয়াম যেভাবে থাকা উচিত ছিল ভ্যাকেন্সি, সেটা নেই। এই ভ্যাকেন্সি আপডেটেড ভ্যাকেন্সি নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। হঠাৎ 26,000 সামথিং জায়গা থেকে চলে গেল একেবারে 44,000-এর মধ্যে। এইটা গেল কি কেন? এই তো এসএসসির যা 2016-র যে ভ্যাকেন্সি ছিল তাই অনুযায়ী হতো। আরেকটা জিনিস দেখুন, কারা কারা অ্যাপ্লিকেন্ট হতে হবে, ফ্রেশারও অ্যাপ্লিকেন্ট করবে, অ্যাপ্লিকেশন করবে, ওর মধ্যে ঢুকবে কি করে? এরা তো একবার টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করেছে, তাদের কি হবে? যারা ইতিমধ্যে অর্থ দিয়ে অ্যাপ্লিকেশন করে রেখেছে আবার তাদেরকে টাকা দিতে হবে কিংবা দিতে হবে না? এই যে বিষয়গুলো এখনো ধোঁয়াশা রয়েছে, এখনো কিন্তু করেঞ্জেন্ডাম প্রকাশ করার সুযোগ রয়েছে। যে কোনো করেঞ্জেন্ডাম এসএসসি পক্ষ থেকে বের করতে পারে, তারা সেই করেঞ্জেন্ডাম দিয়ে অবিলম্বে এই বিষয়গুলোকে ক্লিয়ার করুন। না হলে কিন্তু হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে এবং আমাদের যে গ্রামীণ বিদ্যালয়ের যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেই ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু 50%-এর বেশি, কোথাও কোথাও 70% ভ্যাকেন্সি। 4-5 জন নিয়ে স্কুল চালাচ্ছেন। অবিলম্বে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দরকার, না হলে চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে কারা বেল বাজাবেন, কারা গেট খুলবেন। এই কথা তো তার অনেক আগে ভাবা উচিত ছিল, শিক্ষা দপ্তরে ভাবা উচিত। শিক্ষামন্ত্রী আছেন, কেন বারবার মুখ্যমন্ত্রী এইগুলোকে ভাবতে হচ্ছে? শিক্ষামন্ত্রীর কোনো দায় নেই? তারও তো উচিত যে অবিলম্বে দেখা কোথায় কি সমস্যা, কত ভ্যাকেন্সি, স্কুলগুলো চলবে কি করে। এই যে টিচিং নন টিচিং তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, দিন, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের দিয়ে রেকমেন্ডেশন লেখানো হবে কেন? আমরা যেটা বলতে চাইছি যে তাদের ভাতা কি দিতে পারেন, টেন্টেড আনটেন্টেড কোনো লিস্ট
আমরা আজও পর্যন্ত পাইনি। অন্তত টেন্টেডের লিস্টটা বাইরে বের করা উচিত ছিল, যাদের বেতন দেওয়া না দেওয়ার বিষয় ছিল, টাকা ফেরত নেওয়ার বিষয় ছিল। যদি এগুলো করা যেতে পারতো, অনেক স্বচ্ছতা, অনেক ট্রান্সপারেন্সি সরকারের থেকে, শিক্ষা দপ্তর থেকে আমরা পেতে পারতাম। বাবু, আমার একটা প্রশ্ন আছে। এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল যারা টেন্টেড, নির্দিষ্টভাবে টেন্টেড, তারা কাজে যোগ দিতে পারবেন না, মানে মডিফিকেশন যখন বলা হলো 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা, যারা নির্দিষ্টভাবে টেন্টেড নন, তারা কাজ করতে পারবেন স্কুল শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য, এবং অন্যরা পারবেন না, যারা নির্দিষ্ট দাগি তারা পারবেন। এখনো কি যারা নির্দিষ্ট দাগি তারা বেতন পাচ্ছেন? আপনাদের স্কুলে কোনো বার্তা গিয়েছে যে কে দাগি কে নন? আমরা অন্ধকারে আছি, কোথাও বুঝতে পারছি না কাদের বাদ গেল। আমার স্কুলে যেমন 8 জন ছিলেন, তারা সবাই যোগ্য ছিলেন আমি মনে করি, আমিও যেমন মনে করছি, প্রত্যেক প্রধান শিক্ষক শিক্ষিকাও মনে করছেন। কিন্তু কারো কাছে তো যাবে যে এদের বেতন হবে না, কোথাও হয়তো 2-1 জন 4 জন হয়েছে, কিন্তু সেই লিস্টটা কেন প্রকাশ্যে আসবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তাদের বাদ দিতে হবে, তাদের থেকে টাকা উদ্ধার করতে হবে, তারা এই যে অ্যাপ্লিক্যান্ট হয়ে যাবে, ভয়ানক ব্যবস্থা। অন্ধকারে, পাক্কা অন্ধকারে না, আমরা কেউ জানি না কোথায় কোথায় তারা বাদ যাচ্ছে। 9,000 মানে কম কথা না, বা 6,000ও যদি হয়। এসএসসি বলছে 6,000 সামথিং, সিবিআই বলছে 9,000 সামথিং, বোর্ড আরেকটা সংখ্যা বলছে, কারোর সঙ্গে কারোর সংখ্যা ম্যাচ করেনি। যাই হোক না কেন, শিক্ষা দপ্তরের উচিত একটু যে সুপ্রিম কোর্টের যে এটা ভার্ডিক্টে ছিল যে টোটাল এই যে সিলেকশন প্রসিডিওরটাই ভিশিয়েটেড হয়েছে, হ্যাঁ, এবং টেন্টেড ক্যান্ডিডেট যারা তাদের কিন্তু আলাদা করতে বলেছে এসএসসি কে, কিন্তু এসএসসিও আলাদা করতে পারেনি, সুপ্রিম কোর্টের এটা কাজও নয়। কিন্তু যে প্রসেসটাই পুরো ভিশিয়েটেড, সেই প্রসেসটার থেকে আমি কাকে যোগ্য বাঁচবো আর কাকে অযোগ্য বাঁচবো সেটাই তো বিরাট ধাঁধা, যার জন্য এখন বলবেন সুপ্রিম কোর্ট তো বস্তুত সেটাই বলেছে। সেটা সুপ্রিম কোর্ট কিন্তু কাউকে আনটেন্টেড বলেনি, কিছুকে নির্দিষ্ট করে টেন্টেড বলেছে, আর বলেছে বাকিদের ক্ষেত্রে বাছা যাচ্ছে না। আমরা বারবারই দর্শকদের একটা আসছে আপনার কাছে, বলছিলেন দর্শকদের এটা মনে করিয়ে দেওয়া সুপ্রিম কোর্ট কিন্তু কাউকে আনটেন্টেড বলেননি। বস্তুত কাউকে নির্দিষ্ট করে আনটেন্টেড বলে চিহ্নিত করে যাচ্ছে না বলেই সকলের চাকরি গিয়েছে। এবং সেটা কেন গিয়েছে আরো একবার দর্শকদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। গিয়েছে কারণ দুর্নীতিগ্রস্তদের আড়াল করার জন্য রাজ্য সরকার যে প্রক্রিয়াতে সিবিআই বেছেছিল সেই এভিডেন্সটাকে চ্যালেঞ্জ করে গিয়েছে। দৈনিক 12 লক্ষ 14 লক্ষ টাকা অ্যাপিয়ারেন্স ফি নেওয়া আইনজীবীরা রাজ্য সরকারের এবং রাজ্য সরকারি সংস্থাদের হয়ে, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদের হয়ে অ্যাপিয়ার করে তারা বলেছেন যে সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য নয়, অর্থাৎ মূল নথি নষ্ট করে দেওয়ার পর তার যে কপি গাজিয়াবাদ থেকে উদ্ধার হলো তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় না। আইনের অক্ষরে অক্ষরে আইনের প্রয়োগে এটা সত্যি নির্দিষ্ট করে। ঠিক এই কারণে অযোগ্যদের বাঁচানোর এভাবে চেষ্টা করা হয়েছে বলে আজকে যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছিলেন, দুর্নীতি না করে চাকরি পেয়েছেন, তারা রাস্তায় বসছেন, মার খাচ্ছেন, এবং চন্দনবাবু যেটা বললেন তাদের যে অপমান লাঞ্ছনার ছবি আমরা দেখছি তা বাংলার সমাজের লজ্জা।